পেলে খুব খুশি হয়েছিল আমাদের খেলা দেখে, যে বলছে যে তোমরা কেন কি ইউরোপে খেলো না। তার মতো মানুষ বলেছিলেন লাস্ট 15-20 বছর মোহনবাগান দলগতভাবে এরকম খেলা খেলতে পারে, একেবারে একবারে থার্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে সই করে, এবং ইস্টার্ন টিমে ইস্টবেঙ্গল ক্লাব থেকে তোমার বিদায়টা খুব দুঃখজনক ছিল, ট্র্যাজিক ছিল। হিপের জাস্ট ডান দিকে আমার ওটা মানে মারাত্মকভাবে মানে একেবারে অপারেশন করতে হয়েছিল একদম এমন ভাবে ওটা করেছিল, মানে ভেতরে ঢুকে গিয়েছিল, যেটা মানে একদম তাৎক্ষণিক, যাকে বলে ইনস্ট্যান্ট অপারেশন ছাড়া কোনো। তা তোমার জীবনে বড় প্রাপ্তি তুমি এটা বলছো, অপ্রাপ্তি কি কি আছে? পরিবারের সবাই ইস্টবেঙ্গলের সাপোর্টার, তুমি আমি মনে হয় চমৎকার ছিলাম ঠিকই ছোটবেলা। তা তোমার বইতে দেখলাম অমল দত্ত সম্পর্কে কিঞ্চিত বিরূপ সমালোচনা আছে। অমল দত্ত সম্পর্কে তোমার মূল্যায়ন, বেশি নেবার জন্য স্কাউটরা নেই বলে কি খানিকটা দুর্ভাগ্য হচ্ছে? একদম অবশ্যই। এবং ইস্টবেঙ্গল দুটো দলে তুমি খেলেছো, দুটো দলের মধ্যে পার্থক্য কি, মিল বা কোথায়? এই ইতিহাসটা তুমি আর মুছতে পারবে না। দ্য ফার্স্ট ফুটবলার ইন দি ওয়ার্ল্ড কান্ট্রি হু বিকেম দি ক্যাপ্টেন অফ বোথ মোহনবাগান এন্ড ইস্টবেঙ্গল টিম, এটা তুমি অস্বীকার করতে পারবে। ক্যাশিয়াসকে মোহাম্মদ আলীর কথায়, যে একজনকে মানে যদি তার সাফল্যের চূড়ায় যেতে হয়, তাহলে হি অর শি নিডস থ্রি থিংস: এ ড্রিম, এ ডেজায়ার, এ ভিশন। স্পোর্টস পালস, মাঠের বাইরের খেলার আসল গল্প। ইনফোপ্লাস বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন মাঝ মাঠের রাজা বলে যিনি অত্যুক্তি হনা, এবং সেই মাঝ মাঠের রাজা গৌতম সরকার। গৌতম সরকারকে আমরা পেয়েছি সিথির মোড়ে তার বাড়িতে, এবং গৌতম সরকার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তিনি একাধিকক্রমে ভারতীয় ফুটবল দলে রাজত্ব করে গেছেন, কলকাতার দুই বড় ক্লাবে তিনি রাজত্ব করেছেন। সেই গৌতম সরকার আমাদের সঙ্গে রয়েছেন, মিডফিল্ড জেনারেল গৌতম সরকার, যিনি বেকেন বাওয়ার নামে খ্যাত, ছোট বেকেন বাওয়ার। গৌতম, তোমার ছোটবেলাটা কিরম ছিল? ছোটবেলার খুব স্বাভাবিকভাবে খুব দেরিতে কথা বলি আর কি, ভয় ছিল যে আমি আদৌ কথা বলতে পারবো কিনা। 5.5 বছর অবধি আমি কথা বলতে পারি, 6 বছর বয়সে কথা বলি। যাই হোক, ছোটবেলা থেকেই এমনি তো যা হয়, মানে আমাদের বাড়িতে মানে বাবা টেলিভিশনে ছিলেন, আমাদের সেইভাবে সংসারও বড় ছিল। তবুও বাড়িতে বাবা, মা, আমার দিদি, তাদের একটা একটা অদ্ভুত একটা মানে সমর্থন ছিল খেলাধুলোটা, বিশেষ করে আমার দিদিও অ্যাথলেট করতেন। তো ছোটবেলা থেকে আমার খেলাধুলোর প্রতি একটা আগ্রহ ছিল, বিশেষ করে ফুটবল। ওই রবারের বল দিয়েই আমি মানে শুরু করেছিলাম, এবং আমার বিশ্ব দাদা, মাস্য দাদা, এরকম জ্যাঠতো দাদা, এরকম আত্মীয় স্বজনরা যখন আসতো, আমার বড় যারা, বিশেষ করে যারা চাকরি বাকরি করতেন, তাদের কাছে আমার একটা ডিমান্ড থাকতো, একটা বল কিনে নিতে হবে, বল কিনে। এইভাবেই আর কি আমার ছোটবেলায় শুরু হয়। তোমার বাবা মাখন বাবুর মুখে গল্প শুনেছি, তোমার পায়ে একটা গুলি, লোহার গুলি ঢুকে গেছিল, এবং তারপর ওইটাও সেই মানে খেলাধুলো করতে গিয়েই আর কি, খেলতে গিয়েই মানে আমি পড়ে যাই আর কি, পড়ে গিয়ে ওই মানে একটা অ্যাক্সিডেন্টের মতো হয়। সেটা গুলিটা মানে মানে হাঁটুর নিচেই লেগেছিল আর কি, মানে ঢুকে গেছিল প্রায়। তো সেটা মানে হাঁটু থেকে মানে হাঁটুতে হয়েছিল, আবার আমার হিপের জাস্ট ডান দিকে আমার ওটা মানে মারাত্মকভাবে মানে একেবারে অপারেশন করতে হয়েছিল একদম এমন ভাবে ওটা করেছিল, মানে ভেতরে ঢুকে গিয়েছিল, যেটা মানে একদম তাৎক্ষণিক, যাকে বলে ইনস্ট্যান্ট অপারেশন ছাড়া কোনো উপায়। যাই হোক, সেটা খুব রিস্কি অপারেশন ছিল, যা শুনেছি পরবর্তীকালে বাবা মায়ের কাছে। ওই একটা বড় ফাড়া আমার কাছে ছোটবেলায়। আচ্ছা, আসানসোল থেকে কলকাতায় এলে, কলকাতায় এসে প্রথমে খিদিরপুর, তারপর এরিয়ান্স, এবং না, প্রথমে ইস্টার্ন রেল। ইস্টার্ন রেল। 1947 প্রথমে তো আমি জোরমান ক্লাবে খেলি, জোরমান ক্লাব থেকে শুরু হয়। এবং আমার এই খেলাধুলোর মানে জীবনে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটে, একেবারে একবারে থার্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে সই করি, এবং ইস্টার্ন টিমে। তো তখন ইস্টার্নাল হতো কি, যেহেতু ইন্টারনাল একটা বিরাট ওদের প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট ছিল ওই মানে এবং রেল আর কি সারা ভারতবর্ষে। তো এই জন্য ইস্টার্ন রেল, বিএনএল এরা করতো কি, কিছু স্টাইপেনে ওরা খেলোয়াড় নিত জুনিয়রদের। কারণ যখন ওদের ইন্টারনাল মানে শুরু হতো, সেটা মানে অন রান অফ সিজন বলা যায়, শেষ হতে চলেছে সেই সময়। তো তখন আমাদের মানে যাদেরকে স্টাইপেন হিসেবে নিত, তাদের থেকে কোনো রকমের খেলোয়াড় বেছে কিছু সিনিয়র জুনিয়র মিক্স করে বাকি লিগটা ওরা শেষ করতো রেল দল। সেইভাবেই আমার প্রবেশ,
67, 68, 69-এ খিদিরপুর, 69 থেকে 71 খিদিরপুর, 72-এ বড় টিমে এলাম। ইস্ট বেঙ্গলে এলে, ইস্ট বেঙ্গলে এসে তুমি ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেনও হয়েছিল আমার যতদূর মনে আছে। হ্যাঁ, নিশ্চয়ই ক্যাপ্টেন হয়েছে এবং ইস্ট বেঙ্গল আমি দুটো টিমেরই ক্যাপ্টেন হয়েছি, দুটো টিমের ক্যাপ্টেন, প্রথম ক্যাপ্টেন দুটো টিমের, প্রথম যে গৌতম সরকার। তো আমার একটা প্রশ্ন রয়েছে, ইস্ট বেঙ্গল ক্লাব থেকে তোমার বিদায়টা খুব দুঃখজনক ছিল, ট্রাজিক। অবশ্যই বিরাট দুঃখজনক এই সেন্সে বলছি যে আমারও প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে, শুধু খেলার জগৎ নয়, বিভিন্ন পেশায় বিভিন্ন জগতে কারোর অ্যাম্বিশন থাকতেই হয়, কেন অ্যাম্বিশন ছাড়া, লক্ষ্য ছাড়া কেউই কোনো জায়গায় পৌঁছতে পারে না। এটা একটা বড় জিনিস, এবং তার জন্য যেটা দরকার যে সেই ইচ্ছে শক্তি বা একটা মানে স্বপ্ন, যে ড্রিম, ওই যে মানে ক্যাশিয়াসকে মোহাম্মদ আলীর কথায় যে একজনকে মানে যদি তার সাফল্যের চূড়ায় যেতে হয় তাহলে হি অর সি নিড থ্রি থিংস: এ ড্রিম, এ ডেজায়ার, এ ভিশন। খুব ইম্পর্টেন্ট এই তিনটে কথা। যাই হোক, তো আমার স্বপ্ন ছিল, আমার রাম বাহাদুরকে খুব ভালো লাগতো, রাম বাহাদুর রেকর্ড ভাঙবো আমি। এবং তুমি রাম বাহাদুর একাধিক ক্রমে খেলার রেকর্ডটা ভাঙবে, ঠিক ছিল। তো যা হয় মানে বলে না, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, তো কিছু করার নেই। 76-এ একটা অদ্ভুত মানে একটা এমন কিছু না, মারাত্মক কিছু ঘটনা, সেখান থেকে হয়তো আমি মনে করি, আমি ব্যক্তিগত মনে করি সেটা বোকারোতে খেলতে ভালোর জন্য। তুমি খেলতে যাওনি? হ্যাঁ, আমি সুধীর কর্মকার, অসরার ব্যানার্জি, তরুণ বোস। তো আমার মনে হয় ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, হয়তো এটা ভালোর জন্যই বোধহয় হয়েছিল। এটা না হলে বোধহয় আমি মনোহর ক্যাপ্টেন হতে পারতাম, পেলেকেও আমি পেলের সময়ও ওই কমপ্লিমেন্ট রক্তে ছিল। মোহনবাগান তোমার দলে পরিবারের সবাই ইস্ট বেঙ্গলের সাপোর্টার, তুমি মোহনবাগান? হ্যাঁ, আমি মোহনবাগান সমর্থক ছিলাম ঠিকই ছোটবেলা থেকে। তো সেটা বড় কথা নয়, কিন্তু সব যেহেতু আমি ইস্টবেঙ্গল আগে সুযোগ পেয়েছিলাম, তো ইস্টবেঙ্গলে ভেবেছিলাম যে কম করে আমি এখান থেকে আমি 13-14 বছর খেলবো, মানে রাম বাহাদুর রেকর্ড ভাঙবো, ওর চেয়ে বেশি খেলবো। সেটা হয়নি, তো আমি মনে করি সেটা হয়নি, হয়তো ভালোর জন্যই হয়নি। তো এই যে পেলের সাথে খেললে, আমার মনে আছে 1970 সালে খেলাটা হয়েছিল এডেন গার্ডেনে, সেখানে পেলে তোমাকে দেখে বলেছিলেন ইউ আর দ্য প্লেয়ার হু, বলেছিল যে মানে সবাই ভালো করেছিল, আমি বলে না, এন্টার টিম, মানে চুনিদার মতন এরকম মানে না কুচু মানুষ একদম, যাকে দেখে তোমার মোহনবাগানে আসা। হ্যাঁ, চুনিদার মতন মানুষ বলেছিলেন লাস্ট 15-20 বছর মোহনবাগান দলগত ভাবে এরকম খেলা খেলতে পারে। তো পেলের কমপ্লিমেন্টটা পেয়েছিলাম এই জন্য, যেহেতু পেলের মার্কার হিসেবে আমাকে রাখা হয়েছিল, কিন্তু আমি মার্কার হিসেবে সেই অর্থে মার্কার হিসেবে আমি খেলিনি। নজর আমার ছিল বেশি ঠিকই, কিন্তু আমার কবিতার কাছে আবেদন ছিল যে পেলে এমন একজন খেলোয়াড় যাকে পৃথিবীর কেউ আটকাতে পারেনি, আমি আমার মতন খেলোয়াড় কি করব। পেলে ঠিক সুযোগ মতন, সময় মতন, এবং এখন সিচুয়েশন সেইভাবে মাঠে বিরাট করবে, কখনো ডান দিক, কখনো বাঁ দিক, কখনো সেন্টার চালে, কোথায় কখন যাবে প্রয়োজন মতন। তো আপনি এইটুকু অন্তত বলে দিন, ও যখন ডিফেন্স যাবে তাদের একটু যারা যেন ঠিক থাকে, মানে তারাও যেন ঠিক নজর রাখে, এবং আমি বাড়তি নজরটা আমি রাখার চেষ্টা করব। রাইট। তো সেই হিসেবে পেলের সাথে আমার অত সাক্ষাৎটা একটু বেশি হয়েছিল, ট্যাকল মানে বল কারাকারি, বলকে নিয়ে মানে এক্স্যাক্টলি। তো সেই জায়গায় একটা আমার মনে হয়, আমার বিশ্বাস সেটা, পেলেকে একটা মুহূর্তে আমি ট্যাকেল করেছিলাম, এবং ট্যাকেল করে আমি বলটা পেলে পড়ে গেছে, আমি বলটা নিয়ে চলে যাচ্ছি, ওই সময় বোধহয় ও আমার জার্সি নাম্বারটা 14 নম্বর, একটু অবাক হয়, 14 নাম্বার দেখেছিল। তো যখন ওকে ফেলিসিটেট করা হচ্ছে সেই গ্র্যান্ড হোটেলের বলরুমে, মানে কে নেই সেখানে, মানে দেশের তাবড় সব সেলিব্রিটি, মানে সব ভিভিআইপি ছাড়া খেলোয়াড়ে। তো পেলে খুশি হয়েছিল এই জন্য যে আমাদের এখানে আসার আগে পেলে জাপানে গেছে, কোরিয়ায় গেছে, চায়নায় গেছে, সবাইকে হারিয়ে এসছে, আমাদের কাছে থমকে গেল, ধাক্কা খেলো। আর ওই জন্য পেলে খুব খুশি হয়েছিল আমাদের খেলা দেখে, যে বলছে যে তোমরা কেন কি ইউরোপে খেলো না। তো যাই হোক, পেলে সেই সময় যখন পেলেকে খুব বিরক্ত করা যায়, যখন সোনার মুকুট পরিয়ে দেওয়া হয়েছে, ধীরেন্দ্রে, চুরিদা, প্রদীপদা সবাই ছিলেন, জ্যোতি চক্রবর্তী, রহমান চৌধুরী, সবার মাঝে যখন পেলেকে ওইভাবে সম্বর্ধিত করা হলো, তখন পেলে হঠাৎ করে মাউথ পিস নিয়ে বলল যে আমি এবার প্লেয়ারদের সাথে মিট করবো, প্লিজ আমাকে তোমরা এইটুকু করো, আমার ডিস্টার্ব করো না, কারণ আই ওয়ান্ট টু মিট প্লেয়ার ফার্স্ট। ওই তখন শিবাজি থেকে সুধীর কর্মকার, সুব্রত ভট্টাচার্য, প্রদীপ চৌধুরী, দিলীপ পালি, প্রসূন ব্যানার্জি, আমার নামটা যখন বলেছে, তখন পেলে আর কি সে বেরিয়ে এসে, ওই ব্যারিয়ার থেকে বেরিয়ে এসে, মানে সারাউন্ডিং থেকে বেরিয়ে এসে বলছে যে
তুমি সেই তুমি খেলোয়াড়দের যে আটকে দিয়েছিল। you that number 4 pin you did not allow me to play. টুনিদা দর্শকদের একটু মনে করিয়ে দেবো, পেলে কসমস ক্লাবের হয়ে এসেছিলেন এবং মোহনবাগান ক্লাবের আমন্ত্রণে তিনি এসেছিলেন এবং মোহনবাগানের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করেছিলেন এর উদ্যানে। সেই ম্যাচে আমি ছিলাম কলমচির ভূমিকায়, গৌতমের নিশ্চয়ই মনে আছে। একদম, এবং একদম। গৌতম, একটা কথা তোমায় বলি, ময়দানে তুমি তো এলে পেলের সেই ম্যাচটাতে, কিন্তু তোমার একটা গোল আমার এখনো পর্যন্ত মনে কোঠায় একদম আটকে রয়েছে, সেটা হচ্ছে আইএফএ শিল্ডের ফাইনাল। অসাধারণ গোল। স্বাভাবিকভাবে তো পেলের সাথে খেলাটা তো আমরা স্বপ্নেও ভাবিনি কোনোদিন, পেলেকে দেখতে পাবো এটাই ভাবিনি। তো যাই হোক, সেটা বাস্তবে তো মানে একেবারে সেটা বাস্তবায়িত হয়েছিল এবং সেটা যে সত্য সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো এটা আমাদের জীবনে বড় প্রাপ্তি আমি মনে করি। রাইট। তো তোমার জীবনে বড় প্রাপ্তি তুমি এটা বলছো, অপ্রাপ্তি কি কি আছে? অপ্রাপ্তি কিছু না, আমি মনে করি আমার মতন খেলোয়াড় যা পেয়েছি জীবনে আমার মনে হয় সেটা বেশি পেয়ে গেছি। আমার যেটা পাওয়ার নয় হয়তো আমি সেটাও পেয়ে গেছি। তোমাদের সময় এক ঝাঁক ফুটবলার ছিল, কিন্তু এখন ভারতীয় ফুটবলের এই অবস্থা কেন? হ্যাঁ, এটা ভারতীয় খুব ফুটবল দুর্ভাগ্য। 142 নম্বরে এটা একটু পৌঁছে গেছে। দারুণ কথা বলেছো, দারুণ। এটা খুব কষ্ট দেয় জয়ন্ত আমাকে বারে বার, এটা বলতে ইচ্ছে করে। দেখো, আমি খেলোয়াড়, সামান্য খেলোয়াড়, একজন সামান্য খেলোয়াড় হিসেবে আমি বলবো, বাঙালি খেলোয়াড় বা ভারতীয় খেলোয়াড় হিসেবে নয়। আমি এটাই বলবো যে খেলোয়াড়দের মধ্যে কোনো ভেদাভেদ, বিভেদ, ঝগড়া, সে বিদেশি হোক স্বদেশী হোক, কাউকে ছোট করা, কাউকে আঘাত করা কোনো মানে কোনোটাই উচিত নয়, কোনোটাই সঙ্গত নয় আমি মনে করি। কাজে আমি কোনো খেলোয়াড়কে আঘাত না করে বলছি যে আমাদের সেই যেটা ঘটনা যে বাংলা ফুটবলে মক্কা, কলকাতা ফুটবলে মক্কা, যেমন ক্রিকেটকে বলা হতো বম্বে না সেই সময়। তো সেই যে তকমাটা ছিল আমাদের, আজকে তুমি আমরা জিততে পারি চাই না পারি, মানে আন্তর্জাতিক ফুটবলে বলছি, সবসময় আমরা জিতিনি, হেরেছি। কিন্তু ভারতীয় দল করতে গেলে, ভারতীয় দলকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে বাংলাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হতো, সবচেয়ে বেশি বাংলার খেলোয়াড় সুযোগ পেত। সেই জায়গাটা আজকে শূন্যতায় চলে এসছে। আজকে কাগজটা খুলে যখন দেখি, ঠিক আছে কামিংস, কাউকে ছোট করছি না, দিমিত্রি, ব্যাপার হচ্ছে যে এদের নামটা দেখি, আমি এদেরকে ছোট করার জন্য বলছি না, কিন্তু আজকে আমাদের ছেলেদের একটা নাম খুঁজে পায় না, একটা কষ্ট পায়। তুমি জানো, হয়তো তোমার মনে আছে, এগুলো নিজের দাগ নিজে পেটানো মতন মনে হবে, আমার বলতেও হয়তো মানে দ্বিধা হচ্ছে। 73-তে একটা টিম এসেছিল, পিয়ংয়াং সিটি ক্লাব, মনে আছে, এবং সেই কাগজটা আছে আমার কাছে। সেই কাগজটায় পরের দিন যখন যুগান্তর, তখন যুগান্তরের মানে এটা বলতে কোনো দ্বিধা নেই, আনন্দময় যুগান্তর কে আগে বলা মুশকিল, মানে দুজনেই একেবারে একদম মনোরঞ্জন ব্যাপার। তখন আরো এখনকার যে কাগজ আজকাল বলো, বর্তমান বলো, এই সময় বলো, প্রতিদিন আসেনি। তো আমার মনে আছে ফার্স্ট পেজে, একদম যুগান্তরের ফার্স্ট পেজে বেরোলো যে উত্তর কোরিয়ার খেলোয়াড়, কোচ, ম্যানেজার সবাই যখন তারা দেশে ফিরবে, একটা নাম মুখস্থ করতে ফিরবে, সেই নাম গৌতম সরকার। এই যে দেখো, একটা এইরকম ধরনের একটা কে লিখছিল, অজয় বসু। তো এগুলো তো নাড়া দেয়, কোনো সন্দেহ নেই। দারুণ খেলেছিল ভৌমিকের ওই গোল, সুধীরের ওই শরীর কলরিক ডায়রিয়া নিয়ে খেলা, পার্টনার আমার সমরেশ চৌধুরী, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ পার্টনার, মানে যাকে যে বলকে কথা বলাতো ওইরকম, মানে ওইরকম মানে ঠিকানা লিখে পাস, ওইরকম অ্যাকুরেট পাস আর খুব কম জন্মেছে আমাদের। আচ্ছা, এই সময় একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে প্রসূনের সঙ্গে তুমি খেলেছো, গৌতমের সঙ্গে তুমি খেলেছো, সমরেশের সঙ্গে, কাকে বেশি ভালো মনে হয়েছে? না দেখো, ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায় খানিকটা তোমার বলি, আন্তর্জাতিক মানে টুর্নামেন্টে আমি প্রশস্ত অনেক বেশি খেলেছি। আচ্ছা, প্লাস ধরো মোহনবাগানও বহুদিন খেলেছি, সেই জায়গাটায় আমি কাউকেই ফেলতে পারবো না। দেশীয় স্তরে পার্টনার যেরকম আমার পার্টনার, মানে সত্যি পার্টনারই, কিন্তু প্রসূনের সাথেও খেলো, আমি প্রচুর আনন্দ পেয়েছি, অস্বীকার করার জায়গা নেই। আমার জীবনের সৌভাগ্য জয়ন্ত, এখানে আমি 9 জন হাবের সাথে খেলেছি, কাজল মুখার্জির সাথেও খেলেছি, সুজন বেড়ার সাথেও আমি খেলেছি, প্রশান্ত ভাইয়ের সাথে খেলেছি, বিকাশ ভাইয়ের সাথে খেলেছি। তো আমি এইরকম মানে প্রসূনের সাথে খেলেছি, মোহন সিংয়ের সাথে খেলেছি। মানে তুমি জানো 72 একটা ম্যাচে তুমি যেটা বলছো, সেখানেও আমার একটা গোল ছিল, আমার জীবনের প্রথম বড় ম্যাচে
প্রথম বড় ম্যাচ, প্রথম মানে ইস্টমহলে খেলা ৭২-এ মোহামেডান এসে গোল করেছিলাম। তো পরের দিন আনন্দবাজারে বেরিয়েছিল মোহন গৌতম মানে মোহামেডান মাঝমাঠকে চূর্ণ বিচূর্ণ করলো। রাইট। তো এগুলো ঘটেছে। তা আজকে সেই জায়গা থেকে তুমি যেটা বলছো, এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং কষ্টের। তবে আমি মনে করি আজ হয়তো একটা শূন্যতার মধ্যে দিয়ে আমরা চলেছি, এটা নিশ্চয়ই একদিন ফিরবে। আমি জানি না সেটা আমরা আচ্ছা, দেখে যেতে পারবো আজকের কিনা। দিনে খেলোয়াড় বেছে নেবার জন্য স্কাউটরা নেই বলে কি খানিকটা দুর্ভাগ্য হচ্ছে? একদম, অবশ্যই অবশ্যই। মানে আজকে অনেক কিছু কিন্তু আমাদের মানে যেটা অত্যন্ত প্রয়োজন, গুরুত্বপূর্ণ যেটা, সেই জায়গাটা কিন্তু আমরা নজর দিচ্ছি না। কিন্তু এটা- আমাদের প্রাক্তন খেলোয়াড়রা একে অপরের বিরুদ্ধে মাঝে মাঝে গন্ডগোল করেন, একে অপরের বিরুদ্ধে কথা বলেন, তারা তো স্কাউটিং এর দায়িত্ব নিতে পারেন। দেখো, এটাও খুব খারাপ আমি মনে করি, উচিত নয়। খেলোয়াড়রা যারাই আজকে খেলছে বা যারাই খেলেছে বা বহু খেলোয়াড় যারা আজকে আমাদের মধ্যে নেই, সুরেশের মতো সুভাষ, ভৌমিক, শ্যামল ঘোষ, তার আগে যদি বলো সুদীপ চ্যাটার্জি, কিষান, মানে এত প্রিয়, এত আমাদের আপনজন, সব চলে গেছে ছেড়ে। তো সেখানে এটা বলতেই পারি যে এটা আমি কিন্তু আমার আমার কাছে কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের, ঠিক। কষ্টের। খেলোয়াড় হয়ে খেলোয়াড়ের নিন্দে, খেলোয়াড়ের সাথে তো মানে বিবাদে হতেই পারে, মতান্তর হতে পারে, আমার ভালো নাও লাগতে পারে। আমার কথাটাই যে একেবারে মানে সত্যভাবে বা একেবারে মানে একেবারে একান্তভাবে সেটা গ্রহণীয়, সেটা আমি কখনই বলবো না। মতবিরোধ হতে পারে, কিন্তু তার জন্য আমরা খেলোয়াড়ে আরেক খেলোয়াড়কে দুঃখ দেবো, কষ্ট দেবো, তার সমালোচনা করবো, আমার মনে হয় এটা উচিত নয়। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুটো দলে তুমি খেলেছো, দুটো দলের মধ্যে পার্থক্য কি, মিল বা কোথায়? দেখো, পার্থক্য বললে যেই দলে যখন খেলেছি সেই দলকে আমার সেরা মনে হয়েছে এবং সেই দলের ভালোবাসা সবসময় পেয়েছি। ইস্টবেঙ্গলে তো অস্বীকার করতে পারবো না কোনোদিনই, যতদিন আমি বেঁচে থাকবো। ইস্টবেঙ্গল আমার জীবনের প্রথম বড় টিম, যেখানে খেলে আমি যথেষ্ট প্রতিষ্ঠা পেয়েছি। অন্তত সেখান থেকে খেলেই চাকরি পেয়েছি, সেখান থেকে খেলেই সুনাম পেয়েছি, ভালোবাসা পেয়েছি। অপরদিকে আবার মন মানে গিয়ে, যেটা আমার জীবনের, এই জন্যই তোমাকে বললাম যে ভালোর জন্যই হয়তো আমার পরিবর্তন হয়েছিল। কারণ এই ইতিহাস তো তুমি আর মুছতে পারবে না। দ্য ফার্স্ট ফুটবলার ইন দি ওয়ার্ল্ড কান্ট্রি হু বিকেম দি ক্যাপ্টেন অফ বোথ মোহনবাগান স্মল টিম, রাইট। এটা তুমি অস্বীকার করতে ইতিহাস, পারবে না। একটা ওটা ইতিহাস লেখা হয়ে গেছে, ঠিক তাই। ওটা ইতিহাস, এটা লেখা হয়ে গেছে। ওটা দ্যাট ক্যানট বি অ্যাবলিশ বাই আন্ডার এনি সার্কামস্টান্সেস, দ্যাট উইল রিমেন যতদিন তোমার ফুটবল কলকাতা থাকবে। তো কাজেই সেটাও একটা তার বাবা মার আশীর্বাদ, আমার উপরের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তো সেটাও একটা ইতিহাস করেছিল। মন মানে খেলেও আমি ততোধিক ভালোবাসা পেয়েছি, ততোধিক মানে বিশেষ করে দর্শক, আমি যেটা বলতে চাইছি, অনলুকার, যারা সাপোর্টার, যারা সমর্থক, আজকে তারা, তাদের কাছে তাদের প্রাপ্তিটাই কিন্তু আমার জীবনের সেরা প্রাপ্তি। একদম কোনো অফিসিয়াল টফিসিয়াল কোনো এদের কথা প্রশ্ন নেই, এরাই হচ্ছে আমার লক্ষ্মী ছিল। এবং হয়তো আমার খারাপ মনে রাখেন সেই হ্যাঁ, কথা। নিশ্চয়ই। কদিন আগে তোমার একটা বইয়ের আত্মজীবনী প্রকাশিত হলো, হ্যাঁ, সেই হ্যাঁ। প্রকাশ অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, সেখানে দেখলাম গৌতম সরকারের নামে কত লোক এসছে। না দেখো, এটা দেখো একটা কথা তো আমি আমি বিশ্বাস করি যে তোমার কাজ, তুমি যেটুকু সুযোগ পেয়েছো সেটাকে চূড়ান্তভাবে সেটাকে সাফল্যের জায়গায় নিয়ে যাওয়া, শুধু তোমার নিজের সাফল্যের জন্য নয়, তোমার নিজের মানে প্রাপ্তির জন্য নয়, সার্বিকভাবে। কেন সমবেত খেলা, এটা কালেকটিভ গেম। যার জন্য তো স্বামীজি বলেছিলেন না যে ঘরে বসে শুধু গীতা পাঠ করলে আপনি ফুটবল খেলতে হবে। মাঠে গিয়ে ফুটবল খেলে ঈশ্বর দর্শন হবে। ইল বি নিয়ার টু হেভেন টু ফুটবল দ্যান টু স্টাডি অফ ভগবত গীতা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এটাই সবচেয়ে বড় ব্যাপার, যে আমরা যা পেয়েছি, আমি আবারও বলছি তোমাকে, এত কিছু বলার পরেও তোমাকে বলছি, তোমরা এত ভালোবাসো, সব সময় তোমরা ভালোবেসেছো। হয়তো যখন হয়তো খেলা সবসময় রোজই যে একরকম খেলবো, রোজই একরকম পারফর্ম করবো বা রোজই আমি সফল হবো তা নয়। তোমরা অনেক সময় সমালোচনা, কিন্তু সমালোচনা ছিল একদম দ্যাট ওয়াজ অলসো ইন দি স্পিরিট অফ স্পোর্টস। কিন্তু একটা সময় দেশদ্রোহী বলে তোমাদের তকমা দেওয়া হয়েছিল, সেই ইতিহাসটা তোমার বইতে এইটা খুব তো দেখো, সাংঘাতিক। আর কি বলবো, এই বইটা আমি তো বলেছি আত্মজীবনীতে, বারেবার এক কথা বলার বা পুনরাবৃত্তি দরকার নেই। তবুও আমি মনে করি অত্যন্ত অন্যায় হয়েছিল আমাদের প্রতি, এটুকু তো বলতেই পারি। আমরা কতটা কি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, সেটা তো সবারই জানা, বা যদি জানা নাও থাকে তারা
নিশ্চয়ই জানবার চেষ্টা করবে, কিন্তু আমি মনে করি সেটা মানে লঘুভাবে গুরুদণ্ড বলে না, অত্যন্ত অন্যায়ভাবে কিন্তু দেশদ্রোহী বলে তকমা তকমা দেওয়া হয়েছিল। এবং আমি কৃতজ্ঞ তাদের কাছে, বিশেষ করে আজ নেই সেই মানুষটা, সুব্রত মুখার্জি, যার কথা বলতে হবে। মানে এরকম যতীন চক্রবর্তী, মানে এরা ফুটবলকে তো ভালোবাসতো, মনমানকে নিশ্চয়ই ভালোবাসতো, কোনো সন্দেহ নেই। সুব্রতা পাগলের মতো মন ভালোবাসতো। আমি জানি আমার একটা বম্বে আর একটা তোমার যেটা আমরা রেটেড মানে 81-এ, মানে আমি সেবারও ক্যাপটেন করছি, নন পেইং ক্যাপ্টেন ছিল প্রদীপ চৌধুরী। তো চলে গেছিল ফাইনাল দেখতে, তার আগের দিন হোটেলে গেছে, অন্য হোটেলে উঠেছে, ফোন, গৌতম একটু আসবি, জিতবো তো? হ্যাঁ জিতবো। আমি সুব্রতাকে তখন বলেও দিয়েছিলাম 2 গোল কম করে দেবো আপনার। সে মাঠে গিয়ে লাফাচ্ছে। তো এইরকম মানুষ ছিল, যে মানুষটা সবার আগে আমাদের পাশে দাঁড়িয়েছিল। তোমরাও দাঁড়িয়েছিলে, সমুদা, তুমি, চিরঞ্জিতার কথা বলতে হবে। এবার আমি নিজে শুনেছি তোমার এই বিমানের বাবা, মানে মুকুল তোমার দত্ত, মুকুল ছোট দত্ত, মেম্বার বলে যিনি একদম মুকুল দত্ত বলেছিলেন এটা বাড়াবাড়ি হলো। আনন্দবাজার অফিসেই সেখানে কিন্তু বিরোধিতা হয়েছিল, কিন্তু দেখো কি হবে, যেটা হবার সেটা তারা করে দিয়েছে, কিন্তু কেউ আটকাতে পারেনি। আনন্দবাজার সেই লেখাটা তুমি আজকে এমন লেখা লিখে দিলে, পরের দিন তুমি সেটাকে মানে কাউন্টার করতে হবে, মকুব নিজেকে করলে গিলতে হলো। লাভ হয় না। একবার যেটা বেরিয়ে গেছে এটা ভয়ঙ্কর। ওই যে একটা ইয়েতে দেশদ্রোহী বলে অনেক খেলোয়াড় হেঁকেল হয়েছিল, ভাস্কর, আমি জানি ভাস্কর, মনোরঞ্জন, প্রসূন, অনেকে, আমি আমাদেরও গালাগালি করেছিল প্রচন্ড। তো সেটা আমার মনে হয় একটা অনুষ্ঠানে গেছিলে, তারপর টালিগঞ্জের দিকে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ঠিক, আমি আর প্রসূন, ঠিক, একদম ঠিক। তুমি এক প্রসঙ্গে গেছিলে। যাই হোক, আমরা সেটাও একটা দারুণ দারুণ মানে বলার মতন। সেখানে মহিলারা আমাদের জন্য এসে সেখানে প্রতিবাদ শুধু না, বলেছে যদি কোনো রকম কিছু করো তোমাদের দাও দুই কাটবো আমরা, এরকম করেছিল। এটাও একটা প্রাপ্তি, বড় বিরাট প্রাপ্তি। প্রাপ্তি, বড় প্রাপ্তি। আচ্ছা, তোমার জীবনে প্রাপ্তি তো অনেক। আমার মনে আছে যে আমি আর রূপক, আমার তখনকার বন্ধু, আনন্দবাজার আমরা প্রদীপদার অফিসে যেতাম। প্রদীপদার অফিসে গিয়ে আমরা ইচ্ছে করে একদিন বলেছিলাম গৌতম সরকার কোনো খেলোয়াড় নয়। প্রদীপদার মাথাটা হাত থেকে বলেছিলেন গৌতমের মতো স্ন্যাচার আমি দেখিনি, এত ভালো স্ন্যাচার, বল স্ন্যাচ করে, এত গঠনমূলক ফুটবল খেলে যে আমি দেখিনি কোনোদিন। তা তোমার বইতে দেখলাম অমল দত্ত সম্পর্কে কিঞ্চিৎ বিরূপ সমালোচনা আছে। অমল দত্ত সম্পর্কে তোমার মূল্যায়ন? না, অমল দত্ত মূল্যায়ন আমার, অমলদাকে তো পাইনি জীবনে, না, একবারই আমার ক্যাপ্টেনশিপে এসেছিলেন, এবং অত্যন্ত দুর্ভাগ্যবশত আমি সেইভাবে অমলদাকে পাইনি। অমলদা কোনোভাবে আমাকে নাড়া দিতে, মানে আমি সত্যি কথা বলছি, নিশ্চয়ই উনি অনেকের কাছে বড় কোচ, এবং উনি হয়তো ব্যক্তিগতভাবে তার হয়তো অনেক কৃতিত্ব আছে, তার মানে সাফল্য আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু সে আমাকে, দেখো, আমি যার কাছে পেয়েছি, যাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছি, যাকে দেখে আমি সবচেয়ে বেশি প্রাণবন্ত হয়েছি, যার কাছে সবচেয়ে বেশি আমি বেনিফিটেড হয়েছি, যে মানুষটাকে পেয়ে, তার কথা তো আপনাকে বলতেই হবে। এই জায়গায় আমি কোনো রেয়াত করবো না কাউকে কোনোভাবে। ওইটা ওই 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 চরিত্র নিয়ে কিন্তু আমি পৃথিবীতে আসছি না, এটুকু বলতে পারি একদম। আমার কাছে, তোমার কাছে নাও ভালো লাগতে পারে, অমলদাকে আরেকজনের কারো ভালো লাগে, প্রদীপদাকে আমার ভালো লাগে, অরুণ ঘোষের কারোর ভালো লাগতেছে, হতেই পারে। এটা এই এই মানে বিভিন্ন মতামত বা বিভিন্ন এলাকা লাইকিং, সেটা ডিপেন্ড করে। আমি এইটুকু আবারও বলছি তোমাকে, আমার কাছে প্রদীপটা সর্বকালের সেরা কোচ এই মুহূর্ত অব্দি। আচ্ছা, 1975-এর 5 গোল খেলা ম্যাচে তুমি খেলেছিলে, সেখানের অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু দেখো, এটা তো একটা হয়ে যায়, দেখো এটা এগুলো নিয়ে মানে বলা, সত্যি কথা বলছি, হয়ে গেছে। দেখো, কেউ বলে বলে 5 গোলে, মনোয়ার ইসমাল 5 গোলের তোমার ইয়েতে কি বলে, মানে 5 গোলের ব্যবধানে একজনকে হারাবে, এটা বলে কেউ করতে পারবে না, হয়ে গেছে। এটা তো ব্রাজিলকেও 7 গোল মেরে দিল তোমার জার্মান, মানে এরকম ওয়ার্ল্ড কাপে হয়ে গেছে। এটা একটা মানে মানে এটা কিছু, এটা বললাম না, বলে তুমি এটা করতে পারো, হয়ে গেছে, হয়ে গেছে। হয়তো আরো বেশি গোল হতে পারতো, বা আরো কম গোল হতো। মোহনবাগানের খেলোয়াড়রা সেদিন ডায়মন্ড হারবারে প্র্যাকটিস করেছিল, এবং সেটা মাঠে নেমেছিল, সেগুলো তো তোমার তাদের ব্যাপার, অরুণ ঘোষ করছিলেন। কিন্তু মানে কখনো আমি বলবো না যে আমরা 5 গোলে হারিয়েছিলাম বলে যে আমরাই সেরা, বা আমরাই একেবারে মানে সবার উপরে, তা নয়। মোহনবাগানও ভালো টিম ছিল, মোহনবাগানও অনেক ভালো খেলোয়াড় ছিল, হয়ে গেছে। আমার যতদূর মনে আছে 1969 সালে 14ই সেপ্টেম্বর 1979 সালের তুমি একটা গোল করেছিলে মোহনবাগানের হয়ে। সেটাও
সেটাও ইসমলের দারুণ টিম ম্যাচারো থেকে আরম্ভ করে মঞ্জিত সিং, জিন্দার সিং, গুরদেব সিং, ইসমল দারুণ টিম বলে। সেই ম্যাচটায় আমরা হয়তো আরো বেশি করে জিততে পারতাম, যেভাবে মিস করেছিল বিদেশ মানুষ শ্যামতাপা। যাই হোক, হয়তো গোলটা আমি করেছিলাম ঠিকই, কিন্তু দলের ভালোবাসা নিয়ে, সমর্থন নিয়েই, তাদের সবার মানে কৃতিত্বকে দেখেই আমি বলছি হয়তো গোলটা আমি করেছিলাম। মানুষ বল হারিয়েছিল, তুমি একটা অসাধারণ গোল করেছিলে, আমার মনে আছে, চোখে এখনো ভাসে সেই গোলটা। সব থেকে বড় কথা, যে কথাটা বলবো তোমাকে এখন, যে কথাটা তোমার মনে হতে পারে যে হয়তো বা এই কথার অবতারণা কেন, ইস্ট বেঙ্গল দলে তোমার একটা বিটার এক্সপিরিয়েন্স নিয়ে তুমি ছেড়েছিলে, মোহনবাগানেও সেই বিটার এক্সপিরিয়েন্স নিয়ে ছাড়তে হলো কেন? দেখো, এটা এটা আমি বলবো, এটা আমাদের অদ্ভুত, মানে তোমার মানে কি বলবো, মানে একটা মানে মনমান বলো, ইস বলো, মরমান, এরকম, মানে এখানে কোনো মানে যখন তোমার শেষ পর্যায়ে তুমি ফ্ল্যাগের শুধু সেখানে হারায় না, খেলোয়াড়রাও হারায়। একদম একদম একদম, এটাই এটাই খুব স্যাটিসফাইড খেলোয়াড়দের, মানে সেই জায়গাটায় যেন কিরকম যেন খেলোয়াড়দের ভুলে যায়, এ করে যায়। কিন্তু আমি কিন্তু সেটা করতে দিইনি, আমি স্বেচ্ছায় বেরিয়ে এসেছি। আমাকে পল্টুদা 84 জন ইজল ফেললাম, আমি বলেছিল তুমি না আর আসবো না, ওই আইপিএল খেলে আমি ছেড়ে দিয়েছিলাম। তুমি কোচিং এ বেঙ্গল ফুটবল কোচিং ক্যাম্পে তুমি এসেছিলে? শোনো, আমি বেঙ্গল ফুটবল কোচিং হওয়ার আগেই আমি 79-এ, তোমরা এগুলো জানো না হয়তো, 89-এ আমি যখন ভাইচুং এর জীবনে ফার্স্ট, তুমি হয়তো জানো না, ভাইচুং যখন পদ্মশ্রী পেয়েছিল, আমাকে একজন ফোন করলো, তারপরে পার্টনার ফোন করলো, পার্টনার সাফল্য কখনো চাপা থাকে না, আচ্ছা তোমার নিয়ে কি লিখছে দেখো ভাইচুং। তো আমি যখন ইন্ডিয়ান টিমের চান্স পেলাম, আমি তার আগে এএফসি কোচিং স্কুল কোর্সটা করে এসেছি, তোমার খুব অত্যন্ত মানে তোমার মানে প্রেস্টিজিয়াস কোচ, এবং খুব মানে হাই লেভেল কোচ একদম। অ্যান্ডি রসবুক তার কোচ, রূপকরা হেসেছিল, আমি যেন বলেছিলাম অ্যান্ডির কাছে, যদিও তোমার মানে ওটা শর্ট পিরিয়ড হয়েছে। তো জোসেফ হিগাসবার্গার ফার্স্ট উইকটা ছিল, সেকেন্ড সিজনটা এই তোমার অ্যান্ডি রসবুক। তো রূপক বললো বস একটু মানে মজা করে আমার কাছে বসিটা ছিল, যখন ফেলে দিলাম তখন চমকে গেছে। তো এটা আমার জীবনে তো বড় প্রাপ্তি। সেই ব্যাচ থেকে বহু ছেলে, অজয় সিং, ভাইচুং ভুটিয়া, দুলাল বিশ্বাস, বাসুদেব মন্ডল থেকে আরম্ভ করে, আমার কোনো কৃতিত্ব নেই, শুধু ওদের রাস্তাটা দেখাবার চেষ্টা করেছিলাম। প্রিয়দা আমার ট্রেনিং দেখে ঘাবড়ে যেত, আর সাইতে হয়েছিল। সেই রাস্তাটা এখন কেন দেখানো যাচ্ছে না, সেটা দেখো বলা খুব কঠিন। এখনকার পরিবেশ পরিস্থিতি সবকিছু চেঞ্জ। এখনকার তো দেখি আমি অফিসিয়ালদের বেশি নাম বেরোয় কাগজে, অফিসিয়ালদের ফোকাস হয় বেশি, খেলোয়াড়দের ফোকাস হয় না। আগে কিন্তু এটা ছিল না, একদম না, আগে একদম না। ধীরেন দেব, জ্যোতিষ গো, অজয় শ্রীমানি, বা তোমার কি বলে আমাদের শৈলেন মান্না, কি ইসমলের ডাক্তার নিপেন দাস, কোনো ফোকাস হতেন না, কিন্তু আমি দেখিনি আর কি। তো এখন জানি না খেলোয়াড়দের এই জায়গাটায় কেন খেলোয়াড়রা আজকে আমাদের আসছে না, উঠে আসছে না, বা খেলোয়াড়রা কেন সেই জায়গাটা যেতে পারছে না। তাদের কি কোনো কিছুর মানে ঘাটতি হচ্ছে, তাদের ইচ্ছা শক্তির ঘাটতি হচ্ছে, লড়াইয়ের ঘাটতি হচ্ছে, না বড় হওয়ার স্বপ্ন কোথায় সেখানে বিফল হচ্ছে, যে স্বপ্নটাও তারা হয়তো দেখছে না ভালোভাবে, যে না আমায় কিছু করতে হবে, আমাকে এই জায়গায় পৌঁছতে হবে। আমার এটার একটা অভাব আছে। আচ্ছা, তুমি যখন মাঠে খেলতে তখন তোমার পকেটে বাবা মনি, স্বরূপানন্দ মহারাজ? না না না, ওটা বাজে কথা। বাবুই সবসময় কেন পকেটে নিয়ে আমি খেলবো কেন? কিচ্ছু পকেটে দরকার নেই, চলুন তোমার বিশ্বাস, তাকে মনে তাকে সবসময় তাকে পাচ্ছি। বাবা বাচ্চা বড় আশীর্বাদ জীবনে কিছু নেই, কিন্তু বাবামণি একটা অন্য ব্যাপার। বাবামণি আমার কাছে, আমি দীক্ষিত না, কিন্তু বাবামণির স্নেহ পেয়েছি। বাবামণির মানে 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 স্নেহ ধন্যবোধ সারা পৃথিবীতে আছে। মানে উনি এমনই একটা ব্যক্তিত্ব ছিলেন, মানে উনি, ওনার কোনো এ ছিল না আধ্যাত্মিকতার, মানে স্বামী সর্বানন্দ পরমহংসদেব, মানে একটা বিশাল ব্যাপার। কিন্তু বাবামণির স্নেহ আমি এমন স্নেহ পেয়েছি, যে স্নেহ আজও আমাকে নাড়া দেয়, এবং আমি মনে করি আমার অন্তিম মুহূর্ত আমি বাবামণির স্নেহ ভালোবাসা পাই। এবং বাবামণি শুধু আমার জন্য নয়, সারা পৃথিবীতে সবার জন্যই বাবামণি, কেন বাবামণি হচ্ছে সত্যের প্রতীক, সততার প্রতীক, এবং ন্যায়ের একজন মহানায়ক। তোমার জীবনে রায়ের ভূমিকা অর্থাৎ তোমার স্ত্রীর ভূমিকা কতটা? বিরাট, যতটা বলবো ততটা কম।
আমরা হয়তো অনেকে বলে গতে পাতে কথা যে স্বামী অর্ধাঙ্গিনী বলেতে এই কারণ, তা নয়। ওর অনেক ট্যালেন্ট, কবিতা লেখে দারুণ দারুণ কবিতা লিখতো। প্রিয়দা আমাদের সঞ্জীব চট্টোপাধ্যায় এখানে খুব নাম করা সাহিত্যিক, জানো, তিনি পর্যন্ত ওই কবিতা থেকে অবাক হয়ে গেছে। গৌতম দা মজা করে বলতো, আপনি রায়দিকে কেন, মানে আমার বাড়ির সব অনুষ্ঠানে সঞ্জীব দা অতিথি একদম। তো এগুলো থেকে সব গুটিয়ে নিয়েছিল। যদি শুধু আমি আমার কিছু ভালো হবে, আমি কি কিছু ভালো থাকবো, আমাই বলে না, গোটা পরিবারকেও কাঁধে নিয়ে নিয়েছিল। আমার ভাই বোনদের বিয়ে থেকে আরম্ভ করে, তাদের ভালো দেখা থেকে আরম্ভ করে। প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে। গৌতমের জীবনে রায় অর্থাৎ তার স্ত্রীর অবদান সাংঘাতিকভাবে, এবং গৌতম আজকে অকপটে বলল তার মোহনবাগান, ইস্টবেঙ্গল, পিকে ব্যানার্জি, অমল দত্ত, দেশদ্রোহী সম্পর্কে নানান কথা। গৌতমের সঙ্গে কথা বলে আমরা সমৃদ্ধ হলাম। আজকে কলকাতার ফুটবলের অজানা অখ্যাত অধ্যায়ের একটি টুকরো আমাদের সামনে পরিবেশিত হলো। ধন্যবাদ গৌতম আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।